ফুটবল ইতিহাসে তো কিংবদন্তির অভাব নেই, তাই না? কিন্তু এমন একজন প্লেয়ার আছেন যাকে ঠিক কোনো সংজ্ঞায় ফেলা যায় না। হ্যাঁ, নামটা নিশ্চয়ই বুঝে গেছেন, লিওনেল মেসি। তো চলুন আজ আমরা তার সেই অবিশ্বাস্য গল্পটাই শুনব। এমন এক গল্প যা কিন্তু শুরু হওয়ার আগেই প্রায় শেষ হয়ে যাচ্ছিল। আচ্ছা, শুরুটা বরং কিছু সংখ্যা দিয়ে করা যাক। মেসির কেরিয়ারের দিকে তাকালে সবার আগে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এই অবিশ্বাস্য সংখ্যাটা ৮। ৮টা ব্যালন ডিওর। ভাবা যায়, মানে ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত যে সম্মানটা আছে সেটা তিনি একবার দুবার না ৮ বার জিতেছেন। অন্য কোনো প্লেয়ার এর ধারে কাছেও নেই। এরপর আসে এই সংখ্যাটা ৬। ৬টা ইউরোপিয়ান গোল্ডেন শু। এই পুরস্কারটা তাকেই দেওয়া হয় যে ইউরোপের টপ লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল করে। মানে তার গোল করার ক্ষমতাটা যে কি পর্যায়ে, এটা তারই প্রমাণ। আর এই সংখ্যাটা তো রীতিমতো অবিশ্বাস্য। ৯১। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী একটা ক্যালেন্ডার বছরে ৯১টা গোল। এই একটা রেকর্ডই বুঝিয়ে দেয় যে তিনি তার খেলার চূড়ায় ঠিক কোথায় ছিলেন। এবং সবশেষে এই এক, যে ট্রফিটার জন্য তার এত অপেক্ষা, যেটা তার কাছে সম্ভবত সবচেয়ে দামি, দেশের জন্য, আর্জেন্টিনার জন্য একটা ফিফা বিশ্বকাপ। এই একটা ট্রফি যেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারকে একটা পূর্ণতা এনে দিয়েছে। এই যে এত সব সংখ্যা, এগুলো শুনলে কেমন যেন অবিশ্বাস্য মনে হয়, তাই না? প্রশ্নটা তো আসেই যে একজন খেলোয়াড়ের পক্ষে এত কিছু করা কিভাবে সম্ভব। এর উত্তরটা কিন্তু একদমই সহজ না। আর এই গল্পের শুরুটা এমন এক জায়গা থেকে যেখান থেকে তার ক্যারিয়ারটা হয়তো শুরুই হতো না। চলুন আমরা গল্পের সেই অধ্যায়ে যাই যখন এই পুরো লেগাসিটা তৈরি হওয়ার আগেই প্রায় মুছে যেতে বসেছিল। গল্পের শুরু আর্জেন্টিনার রোজারিওতে। মাত্র ৯ বছর বয়সে যখন তার প্রতিভা সবার চোখে পড়তে শুরু করেছে, তখনই একটা বড় সমস্যা দেখা দিল। তার শারীরিক বৃদ্ধি হঠাৎ করেই থেমে গিয়েছিল। ডাক্তাররা পরীক্ষা করে যা বললেন তা হলো তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি বা জিএইচডি হয়েছে। এটা কিন্তু খুবই বিরল একটা রোগ, মানে প্রতি ৩ থেকে ১০,০০০ শিশুর মধ্যে মাত্র একজনের এটা হয়ে থাকে। এই কঠিন সময়ে তার ডাক্তার ডিয়েগো শুয়ার্টস্টাইন পরিবারকে একটা অদ্ভুত আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি ম্যারাডোনার চেয়ে লম্বা হবে, তার চেয়ে ভালো হবে কিনা জানি না, তবে লম্বা হবেই। এই কথাটাই হয়তো তাদের মনে আশা জাগিয়ে রেখেছিল। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। চিকিৎসার খরচ ছিল আকাশছোঁয়া, মানে প্রতিদিন ইনজেকশন নিতে হতো, আর তার জন্য মাসে লাগত প্রায় $১,৫০০। এখন তার পরিবার বা তার স্থানীয় ক্লাবের পক্ষে এই টাকাটা জোগানো এক কথায় অসম্ভব ছিল। যখন তার স্বাস্থ্য আর ভবিষ্যৎ দুটোই ঝুঁকির মুখে, তখন তার পরিবার এফসি বার্সেলোনার সাথে একটা ট্রায়ালের ব্যবস্থা করে। বার্সেলোনা তার খেলা দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা সেই বিখ্যাত কাজটা করে বসল। একটা ন্যাপকিনের ওপর তার প্রথম কন্ট্রাক্ট সাইন করালো। আর সবচেয়ে বড় কথা, তারা মেসি চিকিৎসার পুরো খরচটা বহন করতে রাজি হয়ে গেল। এটা স্পোর্টসের ইতিহাসেরই একটা অন্যতম সেরা মুহূর্ত। তো আসল প্রশ্নটা হল, ছোটবেলার এত বড় একটা বাধা পেরিয়ে তিনি কিভাবে এত বড় সাফল্য পেলেন? এর পেছনে কিন্তু একটা ফর্মুলা আছে। দেখুন, জিএইচটিকে হারানোটা তো ছিল গল্পের প্রথম ধাপ, কিন্তু প্রায় ২ দশক ধরে নিজেকে টপ ফর্মে ধরে রাখার জন্য কোনো ম্যাজিক কাজ করেনি। এর পেছনে ছিল বিজ্ঞান, কঠিন শৃঙ্খলা আর সময়ের সাথে নিজেকে বদলে ফেলার ক্ষমতা। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, এই যে হিউম্যান গ্রোথ হরমোন ট্রিটমেন্ট, এটা কি তাকে কোনো বাড়তি সুবিধা দিয়েছে? কারণ এই হরমোন তো পারফরম্যান্স বাড়ানোর ড্রাগ হিসেবেও ব্যবহার হতে পারে। তবে খেলাধুলার সংস্থাগুলোর কাছে এর জন্য নির্দিষ্ট নিয়মকানুন আছে। ফিফার একটা নিয়ম আছে যেটাকে বলে থেরাপিউটিক ইউজ এক্সেমশন বা টিইউই। সোজা কথায়, যদি কোনো খেলোয়াড়ের চিকিৎসার জন্য নিষিদ্ধ কোনো ড্রাগ ব্যবহার করতেই হয়, তাহলে কিছু শর্ত মানতে হয়। মেসির ক্ষেত্রে এই চিকিৎসাটা তাকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিল, এর বাইরে কোনো বাড়তি সুবিধা দেয়নি। তার এই দীর্ঘ সাফল্যের পেছনে আরেকটা বড় কারণ ছিল তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে খাদ্যাভ্যাস। মেসি নিজেই স্বীকার করেছেন যে তার ক্যারিয়ারের শুরুর দিকে, মানে ২৩-২৪ বছর বয়স পর্যন্ত, তিনি যা খুশি তাই খেতেন। কিন্তু ২০১৪ সালের পর তিনি তার ডায়েটে একটা আমূল পরিবর্তন আনেন। শুধু ডায়েট না, তার ট্রেনিংয়ের ধরনেও অনেক পরিবর্তন এসছে। তিনি খুব বেশি ওয়েট লিফটিং বা মাসেল বিল্ডিংয়ের দিকে যাননি। তার ফোকাস সবসময় ছিল অ্যাজিলিটি বা শরীরে ছটপটে ভাব ধরে রাখা, গতি বাড়ানো আর ফ্লেক্সিবিলিটির ওপর। এটাই তার খেলার ইউনিক স্টাইলের আসল কারণ। বিশ্লেষকরা তার এত লম্বা আর সফল ক্যারিয়ারের পেছনে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন, যেমন তার প্রচণ্ড আত্মশৃঙ্খলা, আধুনিক স্পোর্টস সায়েন্সের ব্যবহার আর বয়সের সাথে সাথে নিজের খেলার স্টাইলকে বদলে ফেলার ক্ষমতা।
এমনকি এটাও বলা হয় যে এখনকার রেফারিং আগের চেয়ে অনেক কড়া হওয়ায় তার মতো স্কিলফুল প্লেয়াররা বেশি সুরক্ষা পায়। কিন্তু মেসির গল্পটা তো শুধু মাঠের ভেতরেই শেষ হয়ে যায় না। চলুন এবার দেখি কিভাবে এই সবকিছু মিলে এমন একটা লেগেসি তৈরি হয়েছে যা ট্রফি আর রেকর্ডেরও ঊর্ধ্বে। ছোটবেলায় তিনি নিজে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সেই অভিজ্ঞতাটা মাঠের বাইরে তার কাজকে ভীষণভাবে প্রভাবিত করেছে। তিনি নিজের নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছেন যেটা অসুস্থ আর সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা আর পড়াশোনায় সাহায্য করে। 2010 সাল থেকে তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন, সারা দুনিয়ার শিশুদের জন্য কথা বলছেন। খেলা ছাড়ার পর তিনি কি করবেন সে ব্যাপারেও তার একটা পরিষ্কার ধারণা আছে। তিনি বলেছেন, কোচ বা ম্যানেজার হওয়ার চেয়ে তার বেশি ইচ্ছা একজন ক্লাবের মালিক হওয়ার। একদম শূন্য থেকে একটা ক্লাবকে ধীরে ধীরে বড় করে তোলার স্বপ্ন দেখেন তিনি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম কিছু অবিশ্বাস্য সংখ্যা দিয়ে, কিন্তু সেই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে অদম্য ইচ্ছাশক্তির এক গল্প। একটা বাচ্চা ছেলে যার ফুটবল ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারত, সেখান থেকে সে হয়ে উঠল একজন গ্লোবাল আইকন। এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যে গ্রেটনেস বা শ্রেষ্ঠত্ব এটা কি জন্মগত, নাকি এটাকে তৈরি করতে হয়? মেসির জীবনটা দেখলে মনে হয় উত্তরটা হয়তো এটা বা ওটা নয়, উত্তরটা হলো দুটোই। মানে জন্মগত প্রতিভা তো ছিলই, কিন্তু তার সাথে ছিল প্রচণ্ড প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াই আর নিরলস পরিশ্রম। এই দুটোর মিশ্রণেই তৈরি হয়েছে